সারা দেশে হাটে আসছে কোরবানির পশু, জমিনি বেচা কেনা। ক্রেতা আসছেন বাজার দর যাচাই করতে। রংপুরে বাড়ছে অনলাইনে গরু বিক্রি। প্রস্তাবিত বাজেটে বাড়ানো হয়েছে কোমল পানীয়র ওপর ভ্যাট। ক্রেতা হারানোর শঙ্কায় উৎপাদকরা। এনবিআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার তাগিদ। ভূ রাজনৈতিক কারণেই চীন ও ভারতের কাছে গুরুত্ব বেড়েছে তিস্তার। বিনিয়োগে আগ্রহী দুই দেশের দ্বন্দ্বে যেন বাধাগ্রস্ত না হয় মহাপরিকল্পনা, মত বিশ্লেষকদের। এবং যুক্তরাজ্যে শুরু এনআইডি স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম। সহজ পদ্ধতিতে অনলাইনে আবেদন করেই পাওয়া যাচ্ছে। খুশি প্রবাসী বাংলাদেশিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি রাইসা জান্নাত। ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা আসছেন, বাজার দর যাচাই করছেন। হাটের খবর জানাতে এই মুহূর্তে মানিকগঞ্জে আছেন রিপোর্টার মোহাম্মদ ইউসুফ আলী ও যশোরে আছেন আজিজুল হক। সরাসরি প্রথমে যাচ্ছি ইউসুফের কাছে। এই যে মাত্র 6 দিন বাকি রয়েছে পবিত্র কুরবানি ঈদের, আর কুরবানিকে কেন্দ্র করে মানিকগঞ্জের যে সবচাইতে বড় যে যমুনা পাড়ের রানীচার হাটটি তা কিন্তু জমে উঠেছে। বেচা কেনাও কিন্তু আমরা দেখছি এখন দর কষাকষির মাধ্যমে ক্রেতারা কিন্তু তা বিক্রেতা ক্রেতার মধ্যে কিন্তু খামারদের মধ্যে দর কষাকষি হচ্ছে। খামারিরা বলছেন গো খাদ্যের যে হারে দাম বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু পশুর দামটা বৃদ্ধি পায়নি। আবার ক্রেতারা বলছে গরুর দামটা অনেক রয়েছে, যার জন্য কিন্তু দর কষাকষি চলছে। কিছু কিছু বেচাকেনা হচ্ছে। যমুনা পাড়ের এই হাটটি শুধু মানিকগঞ্জ নয়, সিরাজগঞ্জ, পাবনা, রাজবাড়ী, ফরিদপুর সহ জেলার বিভিন্ন স্থান থেকে পশু এসে থাকে। এই হাটটিতে নদী এবং মহাসড়ক হয়ে সহজে পশু আনা যায়। এছাড়াও জেলার খুচরা ক্রেতার পাশাপাশি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নরসিংদীর পশুর ব্যবসায়ীরা এখানের থেকে কিন্তু পশু কিনছে। এই মুহূর্তে এইটা হাটটিতে সিসি ক্যামেরাটা দ্বারা নিয়ন্ত্রিত রয়েছে। পর্যাপ্ত নিরাপত্তার জন্য পুলিশ টহল আমরা দেখেছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে গরু গুলোর যে বড় গরুর তুলনায় মাঝারি বা ছোট গরুর চাহিদা আসলে সবচেয়ে বেশি রয়েছে। বিশেষ করে 70,000 থেকে শুরু করে 1 লাখ বা 1.5 লাখ টাকার মধ্যে যে পশুগুলো রয়েছে এই পশুর সংখ্যায় কিন্তু বা চাহিদা সবচেয়ে বেশি রয়েছে। গরুর পাশাপাশি মহিষ, ছাগল, ভেড়াও কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে। আমরা দেখছি দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে অনেকেই খামারে এসেছে এক বা একাধিক পশু নিয়ে। এখনো কিন্তু যেহেতু এটা একদম যমুনার পার্শ্ববর্তী এই নদীর পাড়ে এই যে হাটটি রয়েছে, যার জন্য কিন্তু এখনো পশুগুলো একদম ট্রলারে করে টাকে করে এবং খামারিরা বিভিন্ন চর অঞ্চলের যেহেতু মানিকগঞ্জ এবং পাবনা, রাজবাড়ির বিভিন্ন চরগুলো রয়েছে, দ্বীপ চর এবং কি সেই চরগুলোটা থেকে কিন্তু এই পশুগুলো সবচেয়ে বেশি এখানে আনা হচ্ছে। এবং কি খামারিরা এবং কি যারা একদম খামারে 2টা, 4টা, 5টা এবং 10টা, 20টা করে পশুটা লালন পালন করে থাকে তারাই কিন্তু এখানে নিয়ে এসেছে। তারা কিন্তু বেচা কেনা হচ্ছে। অর্থাৎ বলতে পারে একদম তৃণমূল পর্যায় থেকে একটা পশুগুলো এখানে নিয়ে আসা হচ্ছে এবং কি বেচা কেনা হচ্ছে। তবে ক্রেতার সংখ্যাটা দাবি করা হচ্ছে এই মুহূর্তে কম রয়েছে। তবে পাইকারি ক্রেতার সংখ্যা বেশ রয়েছে, যেহেতু ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে পশু এবং কি ক্রেতা বিক্রেতা এসেছে এবং দর কষাকষির মাধ্যমে তা বেচা কেনা হচ্ছে। এছাড়াও যদি আপনাকে বলার চেষ্টা করি যে এইটা হাটটি সপ্তাহে 2 দিন বসে থাকে, এটা মঙ্গলবার এবং শুক্রবার। এই 2 দিন এটা হাটে কিন্তু 4 থেকে 5 কোটি টাকা পশু বেচা কেনা হয়। আর জেলার ভিতরে এবার 1,29,303টি পশু আসলে এই প্রস্তুত করা হয়েছে কুরবানির জন্য। জেলা পানি সম্পদ অধিদপ্তরের যে তথ্য রয়েছে। আমাদের এই মুহূর্তে যশোরে রয়েছে আজিজুল হক। আমরা যশোরের পশুর যে বেচা কিনা তার সর্বশেষ জানার জন্য যশোর চালব। আজিজ, কি অবস্থা সেখানকার? ঠিক শেষ মুহূর্তে জমে উঠেছে দেশের সবচেয়ে
বড় কুরবানি পশু হাট, এই ৭ মাইল পশু হাট আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে যশোর জেলা ছাড়াও আশপাশের কয়েকটি জেলার মানুষ যারা গরু খামার ব্যবসা করেন, তারা কিন্তু তাদের গরু খামার থেকে গরু নিয়ে এই পশু হাটে এসেছেন এবং এখান থেকে কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে গরু ব্যবসায়ী আছেন তারা এখান থেকে গরু কিনছেন এবং এখান থেকে গরু কিনে তারা দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু সরবরাহ করেছেন। এই ৭ মাইলের যে পশু হাট আছে এটি কিন্তু সপ্তাহে ২ দিন অর্থাৎ শনিবার এবং মঙ্গলবার এই পশু হাটটি বসে এবং এই পশু হাটে পর্যাপ্ত পরিমাণে গরুর সরবরাহ এবং দামের দিক থেকে অন্যান্য হাটের তুলনায় কিন্তু কম হয়, কিন্তু মানুষের চাহিদা বেশি এবং আমরা দেখতে পাচ্ছি প্রতি বছর কিন্তু এখানে বড় পশু হাট বসে এবং এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম হয়। এখানে আমরা দেখতে পেয়েছি, তবে সাধারণ ক্রেতা আমাদেরকে বলছেন যে এবার পরিমাণ গরু সরবরাহ হলেও কিন্তু গরুর ক্রেতার সংখ্যা কম এবং তারা যে পরিমাণ তাদের খরচ হয়েছে সে পরিমাণ কিন্তু তারা গরুর দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। এছাড়া সাধারণ ক্রেতারা আমাদেরকে বলেছেন যে এই হাটের ব্যাপক চাহিদা থাকলেও কিছু অব্যবস্থাপনার কারণে কিন্তু এখানে যারা দূর দূরান্তের ক্রেতা আছেন তারা কিন্তু এখানে এসে যে গরু বিক্রয় করতে গিয়ে নানান দুর্ভোগ পথ হয়। এছাড়া আপনি জানেন যে মহাসড়কের পাশে কিন্তু গরুর যে হাট সেটি বসা নিষিদ্ধ থাকলেও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি যে মহাসড়কের পাশেই কিন্তু যারা ট্রাক থেকে কিন্তু গরু লোড আনলোড করা হচ্ছে। তো এই ছিল বেনাপোল ৭ মাইল পশু হাট থেকে যে এবার কুরবানি ঈদের শেষ মুহূর্তে যে গবাদি পশু হাটে যে কেনা বেচা জমে উঠেছে তার সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম যশোর ও মানিকগঞ্জে। এদিকে রাজধানীর হাটে আসছে দেশের নানা প্রান্ত থেকে কোরবানির পশু। হাট সাজানোর প্রস্তুতিও প্রায় সম্পন্ন। ১৩ জুন থেকে পুরো দমে চলবে বেচা বিক্রি আসা ব্যবসায়ীদের। গরুর বাজারের আরও বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী পশুর হাটে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি সেখানে। গাবতলীর পশুর হাট পুরোপুরি কিন্তু বিক্রির জন্য প্রস্তুত, তবে এখনো পর্যন্ত জমে ওঠেনি আমরা বলতে পারি। কেননা হচ্ছে যে ক্রেতার সমাগম এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। তবে যে কজন ক্রেতা দেখেছি উৎসুক যে ক্রেতা, তারা বলছেন যে শুধুমাত্র দেখার জন্য আসে, তবে কেনার জন্য এখনো কিন্তু এমন কোনো লোক আমরা পাইনি। সর্বোপরি বলা যায় যে এখানে আমরা যে শুরুতে একটু যে গরু দেখতে পাচ্ছি, গরুর পাশে যে মহিষ দেখতে পাচ্ছি, সেটির এক একটি মহিষের দাম মানভেদে কিন্তু চাওয়া হচ্ছে ২.৫ লাখ টাকা থেকে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত। এর পাশাপাশি আমরা যদি যে দেশীয় গরুর অবস্থাটা একটু দেখাই, যেখানে আমরা বাজার ঘুরে যেটা দেখলাম যে প্রায় ৫০ থেকে ৬০ হাজার নিচে কিন্তু দেশাল যে ছোট গরু সেটি কিন্তু মিলবে না। এর চেয়ে অন্য দিক থেকে আমরা যদি একটু উটের কথা বলি, উটের পরিস্থিতি যদি আমরা একটু দেখা, যে এখানে রাজধানীতে কিন্তু গাবতলী যেখানে সবসময় দেখা যাবে যে ইউনিক কিছু পশু মিলে, তার ভিতরে কিন্তু উট অন্যতম। মানুষ দেখছেন, অনেকে ছবি তুলছেন, কেননা আমরা এখানে এসে জানতে পেরেছি যে উট এমন একটা প্রাণী যেটা হচ্ছে মানুষের এখনো পর্যন্ত অনেকে দেখেনি, কিন্তু দেখলেও ধরাছোঁয়ার বাইরে। এর জন্য অনেকে এখানে দেখার পাশাপাশি কিন্তু একটু ছুঁয়ে দেখছেন যে আসলে ধরতে কেমন, সেই অনুভবটা কিন্তু নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে দুটি আমরা উট দেখতে পাচ্ছি, এই দুটি উটের দাম হাঁকানো হচ্ছে ৭০ লাখ টাকা। এর পাশাপাশি আমাদের সামনে যে বড় গরু দেখতে পাচ্ছি আমরা, এই গরুর দাম চাওয়া হচ্ছে যে মানভেদে কোনো গরুর দাম ৫ থেকে প্রায় ১০ লাখ টাকা পর্যন্ত এখানে চাওয়া হচ্ছে। আমরা যদি এর পাশাপাশি আমরা যদি একটু দুম্বার পরিস্থিতি দেখাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুম্বার দামও কিন্তু প্রায় ৩ থেকে ৩.৫ লাখ টাকা চাওয়া হচ্ছে। তবে অন্য দিক থেকে বলা যায় যে আসলে এখানকার যে গাবতলীর হাটের যে পরিস্থিতি, এখনো পর্যন্ত কিন্তু দেশের রাজধানীর যে বিভিন্ন প্রান্ত সেখান থেকে কিন্তু গরু আসছে, এমন চিত্র আমরা দেখতে পেয়েছি। এর পাশাপাশি যে খাসি বা ছাগল বিক্রি হচ্ছে সেটারও মানভেদে দাম চাওয়া হচ্ছে ২০ থেকে ৫০ হাজার বা ১ লাখ টাকা পর্যন্ত। তবে ব্যবসায়ীদের আশা কিন্তু এখনো পর্যন্ত জমে ওঠেনি, তবে আগামী ১ থেকে ২ দিনের মধ্যে পুরোপুরি জমে উঠবে বিক্রি কিনি। এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ। রাজধানীর গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত ছিলাম। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার নিয়ে হাজির বিক্রয় ও মিনিস্টার। রাজধানীর মহাখালীতে বিক্রয়ের প্রধান কার্যালয়ে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে ক্যাম্পেইনের আনুষ্ঠানিকতা শুরু হয়। এ নিয়ে অষ্টমবারের মতো এই ক্যাম্পেইনের টাইটেল স্পন্সর হিসেবে প্রতিযোগিতায় পাশে থাকছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। এরই মধ্যে বিক্রয়ের ওয়েবসাইটে ২,০০০-এর মতো কোরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে, যা ১০,০০০ ছাড়িয়ে যাবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।
উদ্বোধন হলো মেঘনা গ্রুপের ঢালাই স্পেশাল সিমেন্টের ডিলার মেসার্স কাজী স্টিল এজেন্সির। রাজধানীর উত্তরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণ সামগ্রী খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করে মেঘনা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ। প্রথমবারের মতো তারা নিয়ে আসে ঢালাই স্পেশাল সিমেন্ট। এটি বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট। এতে সমন্বিত হয়েছে ওপিসি ও পিসিসি সিস্টেমের বৈশিষ্ট্য। ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে দিন দিন বাড়ছে বিউটি পার্লার বা সেলুন সেবার চাহিদা। বরাবরের মতোই ঈদকে সামনে রেখে রাজধানীর পার্লারগুলোতে গ্রাহকদের চাপ বেড়েছে কয়েক গুণ। পরিষেবা উন্নত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোতে মোবাইল পেমেন্টেও দেয়া হচ্ছে নানা অফার। ঈদের আগে বেড়েছে পার্লারের ব্যস্ততা। ঈদুল ফিতর কিংবা ঈদুল আজহা উপলক্ষ যাই হোক, নিজেকে সুন্দর করে উপস্থাপনের চেষ্টায় পিছিয়ে নেই কেউ। গ্রাহকদের চাহিদা বিবেচনায় হেয়ার স্পা, ফেসিয়াল, পেডিকিউর, মিনিকিউর সহ নানান আয়োজনের পসরা সাজিয়েছে রাজধানীর বিভিন্ন পার্লার এবং সেলুনগুলো। ত্বক কিংবা চুলের যত্নে সপ্তাহখানেক আগেই ঈদ প্রস্তুতি সারছেন নারীরা। ঈদ আসছে সামনে, সো ওইটাও একটু যে ঈদের জন্য একটু চেঞ্জ। আমি বেশি প্রেফার করি নতুন হেয়ার কাটস, যাতে আমার চুলটাকে দেখতে ডিফারেন্ট লাগে এক এক সময়। শুধু আয়োজনের ভিন্নতাই নয়, গ্রাহকদের সুবিধার্থে নানান সেবার পাশাপাশি রাখা হচ্ছে মোবাইল ব্যাংকিং পেমেন্ট সুবিধাও। দেয়া হচ্ছে নানা ক্যাশব্যাক আর ডিসকাউন্ট অফার। আমাদের এখন সবচেয়ে ট্রেন্ডি হচ্ছে হেয়ার কাট, হেয়ার কালার, অ্যান্ড ফ্রম হেড টু টো উই প্রোভাইড ইচ অ্যান্ড এভরি সার্ভিস হিয়ার। সবচেয়ে বেশি বিকাশই দেখা হয় ক্যাশলেসের মধ্যে। ওইখান থেকে হচ্ছে একটা পে ব্যাক পাওয়া যায়। সেটা অ্যামাউন্টটা যতটুকুই হোক, আমরা পে ব্যাক পেতে অবশ্যই ভালোবাসি। যুগ যুগ ধরে চলে আসা রূপচর্চার বিষয়টিতে মেয়েদের আগ্রহ যেমন বাড়ছে, তেমন সময়ের সঙ্গে তাল মিলিয়ে বেড়েছে সেবার মানও। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। দেশে প্রথমবারের মতো এমএফএস এর স্টুডেন্ট অ্যাকাউন্ট নিয়ে এলো বিকাশ। ভবিষ্যতের ক্যাশলেস সমাজে নতুন প্রজন্মকে ডিজিটাল লেনদেনে প্রস্তুত করতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বিকাশ এ সুবিধা এনেছে। 14 থেকে 18 বছরের নিচের বয়সীদের জন্য খোলা এই অ্যাকাউন্টটি তাদের মা কিংবা বাবার বিকাশ অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। এই অ্যাকাউন্টটি খুলতে প্রয়োজন হবে ডিজিটাল জন্ম সনদ, মা অথবা বাবার সচল বিকাশ অ্যাকাউন্ট নম্বর এবং তাদের সম্মতি। রংপুরের বদরগঞ্জে উদ্বোধন হলো ইসলামী ব্যাংকের ৩৯৫তম শাখা। রোববার শাখাটির উদ্বোধন করেন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা। এ সময় সারা দেশে ৬,০০০-এর বেশি ব্যাংকিং ইউনিট থেকে এই ব্যাংকের আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ সেবা গ্রহণ করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া স্থানীয় আমানত স্থায়ীভাবে বিনিয়োগের মাধ্যমে বদরগঞ্জ এলাকায় কৃষিভিত্তিক শিল্পের প্রসারে কাজ করার জন্য গুরুত্বারোপ করেন তিনি। উদ্ভাবনী প্রযুক্তির স্মার্ট ফ্রিজ উৎপাদনে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল ওয়ালটন। কোম্পানিটি স্মার্ট ফ্রিজে সংযোজন করেছে নিজস্ব উদ্ভাবিত সর্বাধুনিক এআই ডিরেক্ট ডক্টর ফিচার। রোববার রাজধানীর বসুন্ধরার ওয়ালটন অফিসে আয়োজিত অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এই ফিচার গ্রাহকের বাসায় ব্যবহৃত ওয়ালটন স্মার্ট ফ্রিজের কুলিং পারফরমেন্স, সেন্সর সহ অন্যান্য কম্পোনেন্টস এ কোনো সমস্যা হলে তা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করে তৎক্ষণাৎ নিজেই সমাধানের চেষ্টা করবে। আশ্রয়ন ২ প্রকল্পের আওতায় ১৮,৫৬৬ ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও ঘর বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। ২ লক্ষ মা বোনের প্রতি মহান আত্মত্যাগের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু সেই স্বাধীনতার সব সুফল মানুষের দ্বারে পৌঁছাবার পূর্বেই ১৫ই আগস্ট জাতিকে হত্যা করে সব কিছু যেন কেমন পাল্টে দেওয়া হয়ে যায়। দেশটা চলে আসে যুদ্ধাপরাধী খুনিদের হাতে। এদেশের ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ, তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সর্বপ্রথম নোয়াখালীতে, এখন যেটা লক্ষ্মীপুরে, জাতিপিতা সর্বপ্রথম এই ভূমিহীন মানুষকে ঘর এবং খাস জমি বিতরণ শুরু করেন এবং পর্যায়ক্রমিকভাবে সমস্তগুলো বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ, গৃহহীন মানুষ তাদের ঘর, আশ্রয় এবং ফসল উৎপাদনের জন্য জায়গা এটা দেবেন। সমস্ত খাস জমি ভূমিহীনদের মাঝে বিতরণ করবেন। সেটাই ছিল তার লক্ষ্য, যে কোনো মানুষই গৃহহীন থাকবে না, ঠিকানাবিহীন থাকবে না। কিন্তু 15ই আগস্টের পর আমরা দেখেছি যে সেই উদ্যোগ আর কারো ছিল না। অবৈধভাবে সংবিধান লঙ্ঘনকারী ক্ষমতাসীনরা
এদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতেই ব্যস্ত ছিল। 21 বছর পর আওয়ামী লীগ সরকারে আসে। আমরা এসে জনগণের সেবক হিসেবে আমাদের যাত্রা শুরু করি। তখন থেকেই আমি উদ্যোগ নিয়েছিলাম যে ভূমিহীন মানুষদের জন্য আমরা যা পারি, তখন আর্থিক অবস্থা বাংলাদেশের খুবই খারাপ ছিল, তার মধ্যেও ভূমিহীন মানুষকে ঘর তৈরি করে দেওয়ার জন্য আশ্রয়ণ প্রকল্প নামে একটি প্রকল্প নিয়ে আমরা ঘর বানাতে শুরু করি। 97 সালে ঘূর্ণিঝড়ে যারা ক্ষতিগ্রস্ত, সেই প্রথম আমরা এটা সেন্ট মার্টিন দ্বীপে আমি 70টা পরিবার পেয়েছিলাম, তাদেরকে প্রথম ঘর করে দিই। এবং ঘরগুলি যেহেতু জায়গার খুব অভাব ছিল, আমরা ব্যারাক হাউস করে প্রত্যেকে একটা ভালো প্রশস্ত কামরা এবং তাদের জন্য ল্যাট্রিনের ব্যবস্থা, অন্যান্য ব্যবস্থা করে দিয়েছিলাম। আর সেইভাবেই যাত্রা শুরু আশ্রম প্রকল্পের। দ্বিতীয় দফায় যখন সরকারে আসলাম 2009 সালে, কারণ আজকে এই দিনে মুক্তি পেয়েছে, এই মুক্তি পেয়ে যখন নির্বাচনটা হলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে 233টা সিট আমরা পেয়েছিলাম। বাংলাদেশের মানুষ আস্থা বিশ্বাস রেখেছিল আমাদের উপর। যে মানুষগুলো আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখেছে তাদের সেবা করা এটাই আমাদের দায়িত্ব। ঠিক আমার বাবা যেভাবে নিজেকে বাংলাদেশের জনগণের সেবক হিসেবে ঘোষণা দিয়েছিলেন, আমিও তার পদাঙ্ক অনুসরণ করে বাংলাদেশের মানুষের সেবক হিসেবেই নিজেকে আমি উপস্থাপন করি। এবং আমার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশ, লাখো শহীদের রক্তে অর্জিত বাংলাদেশ, এ বাংলাদেশ কখনো পিছিয়ে থাকতে পারবে না। এ বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতেই হবে। এদেশের মানুষ ক্ষুধা দারিদ্র্য থেকে মুক্তি পাবে, প্রত্যেকটা মানুষ সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের লক্ষ্য। আর সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। ইতিমধ্যে আমরা বিভিন্ন জায়গায় এই আশ্রম প্রকল্প দিয়ে মানুষকে পুনর্বাসন করেছি। কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে তাদের জীবনের যে পরিবর্তনটা এসেছে, একটা আত্মবিশ্বাস, আত্মমর্যাদাবোধ ফিরে এসেছে। একটি দেশকে উন্নত করতে হলে এটা সবথেকে বেশি প্রয়োজন। আজকে আমরা এই মুহূর্তে নতুনভাবে আবার ঘর দেব যারা ভূমিহীন। সেই সাথে আরেকটা কথা আমি বলতে চাই, গত কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়ে গেল, সেখানে হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত। ইতিমধ্যেই আমরা কিন্তু তালিকা করেছি কোন কোন এলাকায় কতগুলি ঘর সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে, কতগুলি আংশিক বিধ্বস্ত হয়েছে। যেগুলি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত তাদেরকে আমরা ঘর তৈরি করে দেব। আংশিক ক্ষতিগ্রস্ত তাদের জন্য আমরা ঘর নির্মাণ উপকরণ দিয়ে সহায়তা করব। অর্থাৎ এই যে প্রাকৃতিক দুর্যোগ, এই দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে আমরা আছি। প্রাথমিকভাবে যা যা প্রয়োজন করে যাচ্ছি। আর এখন এই ঘর বাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তাদের এটুকু বলতে চাই যে আপনাদের চিন্তার কোনো কারণ নেই, প্রত্যেকেরই ঘর নির্মাণ যাতে করতে পারেন সে ব্যবস্থাটা ইনশাল্লাহ আমি করে দেব। এবং সেভাবেও আমরা ইতিমধ্যে প্রস্তুতি নিয়েছি, প্রত্যেক এলাকা থেকেই আমরা তথ্য সংগ্রহ করেছি এবং সেই অনুযায়ী আমরা এই সহায়তাটা পাঠাবো। আমাদের এই ঝড়, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, বন্যা, নদী ভাঙন এ নিয়েই তো আমাদের বাঁচতে হবে, কিন্তু আমাদের দেশের মানুষের ক্ষতি যাতে কম হয় সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে, সেদিকেই আমরা লক্ষ্য রাখছি। আজকে যে ঘরগুলি আমরা আপনাদেরকে দেব, এখানে আশ্রম প্রকল্প 2-এর অধীনে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে 18,566টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর এটা করা হবে। সেখানে আমাদের বিভিন্ন অঞ্চল থেকে, সব জায়গায় আমি হয়তো কথা বলতে পারবো না, কয়েকটি জায়গার সাথে আমি যুক্ত হব। তো যারা ঘর পাচ্ছেন তাদের আমি অভিনন্দন জানাই। আর সেই সাথে আমি আরেকটা কথা বলবো, সেটা হলো যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। কাজে এটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। আমরা যারা বিভিন্ন সময় নদী ভাঙ্গা ক্ষতিগ্রস্ত তাদেরকেও আমরা সহযোগিতা করে যাচ্ছি, সহযোগিতা করে যাব। কারণ আমাদের সকলের এটাই লক্ষ্য যে জাতির পিতা যে জাতির জন্য এভাবে জীবন দিয়ে গেছেন তার আকাঙ্ক্ষা
পূর্ণ করাটাই আমাদের কাজ। তিনি সেই লক্ষ্মীপুর, এখন সেটা একসময় নোয়াখালীর অংশ ছিল, পরে লক্ষ্মীপুর জেলা হয়। আপনারা জানেন যে বঙ্গবন্ধু শেখ মুজিব স্বাধীনতার পর আমাদের যতগুলি মহকুমা ছিল সব মহকুমাগুলিকে জেলায় তিনি উন্নত করে দিয়ে যান, যে কারণে লক্ষ্মীপুর জেলা, আর ওই লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চরপোড়াগাছা, সেখানে কিন্তু প্রথম তিনি গুচ্ছগ্রাম পরিকল্পনা নেন এবং সেখানে ঘর তৈরি করে দেন। এবং ওই সব অঞ্চলে অনেক চর ছিল, সেই জায়গাগুলি তিনি খাস জমিগুলি মানুষের মাঝে বিতরণ করেন এবং তিনি সকলের জমির একটা সিলিং ঠিক করে দেন। এর অতিরিক্ত জমি যা থাকবে খাস জমি করে সেগুলি মানুষের মাঝে, ভূমিহীন গৃহহীন এবং তাদের মাঝে বিতরণ করবেন, সেই ব্যবস্থাটাও তিনি নিয়েছিলেন। কাজে আজকে আমরা তার সেই পদাঙ্ক অনুসরণ করি, পদক্ষেপ নিচ্ছি যে কিভাবে আমরা এদেশের মানুষের ঘর বাড়ি তৈরি করে দিয়ে মানুষের জীবন মান উন্নত করতে পারি। আশ্রয়ণ প্রকল্প অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দীর্ঘমেয়াদী নীতি কৌশল না থাকলে বিদেশি বিনিয়োগ আসবে না বলে মন্তব্য করেছেন এফবিসিসিআইর সভাপতি মাহবুবুল আলম। সোমবার এক বাজেটোত্তর আলোচনায় এ কথা বলেন তিনি। এ সময় দেশের বাজারে মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4.5 লাখ টাকা করার আহ্বান জানান এফবিসিসিআইর সভাপতি। এই ছিল এ সময়ের বাণিজ্যের সময়। সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন সময়।